সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের যুদ্ধ এবং গণহত্যার 2 বছরের ধ্বংসযজ্ঞের পর গাজায় যখন মানুষের বেঁচে থাকা, খাবার, আশ্রয় ও চিকিৎসায় সবচেয়ে বড় সংকট হয়ে উঠেছে, তখন শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়া নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এক সামাজিক পুনর্জাগরণ, একটি প্রতিরোধের ভাষা এবং একটি জাতীয় ঘোষণার মতো প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইসলামিক ইউনিভার্সিটি অফ গাজায় 2 বছর পর শিক্ষার্থীদের ক্লাসে ফেরত আসা এই প্রতীকী শক্তিরই বহিঃপ্রকাশ, যেখানে ভাঙা দেয়াল, বিধ্বস্ত ভবন, আশ্রয়হীন মানুষের ভিড়, ধ্বংসপ্রাপ্ত ল্যাব ও লাইব্রেরির ভেতর দিয়ে শিক্ষার্থীরা জীবনের নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছে। ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানে গাজার যে শিক্ষা ব্যবস্থা প্রায় মুছে যাওয়ার উপক্রম হয়েছিল, 165টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস, 392টি আংশিক ক্ষতিগ্রস্ত, সেই অন্ধকারের মধ্যে এই প্রত্যাবর্তন গাজাবাসীর অদম্য মানসিকতার এক বিস্ময়কর উদাহরণ। গাজায় পুনরায় শিক্ষা কার্যক্রম চালু এবং নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা নিয়ে সর্বশেষ পরিস্থিতির বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। একদিকে আছে ধ্বংস, মৃত্যু, অবরোধ, দখল, গণহত্যা আর ক্রমাগত মানবিক বিপর্যয়। অন্যদিকে আছে বেঁচে থাকার আকাঙ্ক্ষা, শেখার তৃষ্ণা, জাতিগত টিকে থাকার লড়াই। এই 2 বিপরীত শক্তির সংঘর্ষই এখন গাজার বাস্তবতা। এখানে শিক্ষা শুধুই ভবিষ্যতের দরজা নয়, বরং অস্তিত্ব রক্ষার এক মৌলিক অস্ত্র। এই কারণেই ইসলামিক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আসাদ ইউসুফ আসাদ যখন বলেন এটি একটি ঐতিহাসিক দিন, তখন তিনি শুধু ক্লাস খোলার কথা বলেননি, তিনি এক জাতির পুনর্জাগরণের ঘোষণা করেছেন। গাজায় শিক্ষার্থীরা ক্লাসে বসছে এমন কক্ষে যার দেয়ালে গোলার ক্ষতচিহ্ন, যেখানে আলো কম, যেখানে সিঁড়ি ভেঙে গেছে, যেখানে পাশের কক্ষে এখনো শত শত মানুষ আশ্রয় নিচ্ছে কারণ তাদের বাড়ি আর নেই। তবুও শিক্ষার্থীরা এসেছে। তারা এসেছে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। চিকিৎসা, ফার্মেসি ও স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে ক্লাস শুরু করা হয়েছে, কারণ যুদ্ধ ও গণহত্যার এই সময়টিতে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ ডাক্তার, নার্স ও চিকিৎসক। কিন্তু এর সঙ্গে আরও একটি বড় বার্তা রয়েছে। গাজা ধ্বংসস্তূপে পরিণত হলেও এখানকার মানুষ শিক্ষা ত্যাগ করেনি, পরাজয় স্বীকার করেনি, তাদের ভবিষ্যৎ অধিকার কাউকে দিয়ে দেয়নি। মালাক আল মুকায়েদ কিংবা সামা রাদি, তাদের কথায় প্রতিফলিত হয় এই মানসিকতা। 2টি মেয়ে যারা নিজের চোখের সামনে বিশ্ববিদ্যালয়ের ভবন ভেঙে পড়তে দেখেছে, বন্ধু হারিয়েছে, আশ্রয়হীন হয়েছে, যুদ্ধের মধ্যেও অনলাইনে ক্লাস করেছে। আজ তারা যখন ক্ষতচিহ্ন মানা ভবনে দাঁড়িয়ে আবার বই খুলে ক্লাস করে, তখন তারা শুধু শিক্ষার্থী নয়, বরং ইতিহাস রচনার স্বাক্ষর বহনকারী। এই প্রেক্ষাপটে গাজার শিক্ষা পুনরুদ্ধারকে শুধু গাজার ভেতরের ঘটনা হিসেবে দেখা ভুল হবে। বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে যেমন শিক্ষা প্রথমে ভেঙে পড়ে এবং পুনর্গঠন সবচেয়ে কঠিন হয়, গাজায় সেই চ্যালেঞ্জ আরও বহুগুণ বড়। কারণ গাজার ধ্বংস শুধুই যুদ্ধের ধ্বংস নয়, বরং ইচ্ছাকৃত অবরোধ, অবকাঠামো ধ্বংস, টার্গেটেড বোমাবর্ষণ এবং একটি জাতিকে নিঃশেষ করার কৌশলগত সামরিক পরিকল্পনার অংশ। এই কারণে শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার শুধু সাধারণ পুনর্গঠন নয়, বরং এক জাতির বিরুদ্ধে গণহত্যার প্রতিরোধের ভাষা। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে দীর্ঘদিন ধরেই বলা হয়েছে, গাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। শিক্ষকদের হত্যা, বিশ্ববিদ্যালয়ের ভবন ধ্বংস, বই, লাইব্রেরি, ল্যাব নিশ্চিহ্ন করা সবই একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করার বৃহত্তর পরিকল্পনার অংশ। কিন্তু গাজা সেই পরিকল্পনা মেনে নেয়নি। যুদ্ধ চলাকালীন 4000 শিক্ষার্থী অনলাইনে গ্রাজুয়েট হয়েছে, যদিও তাদের ঘর ছিল না, বিদ্যুৎ ছিল না, ইন্টারনেট ছিল না। এই তথ্য নিজেই গাজার মানুষের বেঁচে থাকার ঘোষণা। কিন্তু গাজার ধ্বংসযজ্ঞের এই বাস্তবতার বিপরীতে রয়েছে ইসরায়েলের অভ্যন্তরের রাজনৈতিক অস্থিরতা, বিভাজন, ক্ষমতা সংকট এবং নেতানিয়াহুকে কেন্দ্র করে বিব্রতকর টানাপোড়েন। একই সময় যখন এক জাতি ধ্বংসস্তূপ থেকে শিক্ষা বাঁচানোর চেষ্টা করছে, অন্যদিকে অপর জাতির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দুর্নীতির দায়ে দীর্ঘমেয়াদী বিচারের মুখে পড়ে নিজেকে জাতীয় স্বার্থের কথা বলে ক্ষমা চেয়ে বসেছেন।
এই দুটি দৃশ্য একসঙ্গে বিচার করলে আজকের মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে নির্মম বৈপরীত্যটা ধরা পড়ে। একদিকে গণহত্যার শিকার জাতি বেঁচে থাকার জন্য শিক্ষা আঁকড়ে ধরে আছে, অন্যদিকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত দেশের প্রধানমন্ত্রী দুর্নীতি মামলায় ক্ষমা চাইছেন রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য। গাজার ধ্বংস এবং নেতানিয়াহুর ক্ষমার আবেদন, এ দুই বিষয় একই ভূরাজনৈতিক বাস্তবতার দুই প্রান্ত। নেতানিয়াহুর আবেদনটি শুধু একটি ব্যক্তিগত আইনি পদক্ষেপ নয়, বরং ইসরায়েলি সমাজের গভীর বিভক্তির প্রতিফলন। তার বিরুদ্ধে মামলাগুলো বছরের পর বছর ধরে চলছে। দুর্নীতি, বিলাসবহুল উপহার গ্রহণ, রাজনৈতিক সুবিধা আদায়ে মিডিয়া প্রভাবিত করার অভিযোগ সবই প্রমাণিত হয়েছে আদালতের নথিতে। কিন্তু নেতানিয়াহু চাইছেন আদালত তাকে বিচারের হাত থেকে সরিয়ে দিক, কারণ তার কথায় রাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বিচার চললে নাকি দেশ বিভক্ত হয়ে পড়বে। এই যুক্তি শুধু দুর্বলই নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের সরাসরি অবমাননা। একজন প্রধানমন্ত্রী যখন তার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা থেকে বাঁচতে জাতীয় স্বার্থের দোহাই দেন, তখন তিনি প্রকৃতপক্ষে নিজের স্বার্থকে রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে একীভূত করে দেখতে চান। এই ধরনের কৌশল গণতন্ত্রের মূল ভিত্তিকে আঘাত করে। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত চিঠি দিয়ে নেতানিয়াহুর পক্ষে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার দাবি, এটিও ইসরায়েলি রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একটি দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে একটি দুর্নীতি মামলার বিচার করছে, সেখানে বিদেশি রাষ্ট্রপ্রধানের হস্তক্ষেপ কেবল অস্বাভাবিক নয়, বরং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অত্যন্ত অশোভন। এরই মধ্যে ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগ বলেন, এটি একটি অসাধারণ আবেদন এবং এর পরিণতি গুরুতর হতে পারে। এই মন্তব্য নিজেই ইঙ্গিত করে নেতানিয়াহুর আবেদন শুধু আইনগত নয়, বরং রাজনৈতিক অসন্তোষ, সামাজিক বিভেদ এবং ক্ষমতার লড়াইকে আরও তীব্র করে তুলবে। ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা মামলা ও বিচারকে তার সমর্থকরা বহুদিন ধরে রাজনৈতিক ষড়যন্ত্র বা ডিপ স্টেট আক্রমণ বলে প্রচার করছেন। কিন্তু বাস্তবে মামলাগুলো অত্যন্ত নির্দিষ্ট এবং প্রমাণ ভিত্তিক। বিলাসবহুল সিগার, দামি ওয়াইন, জুয়েলারি, এসব কিছুর বিনিময়ে একটি দেশের নীতি নির্ধারণের প্রভাব বিস্তার করা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে গুরুতর অপরাধ। এর ওপর রয়েছে মিডিয়া নিয়ন্ত্রণের অভিযোগ, যা নেতানিয়াহুর রাজনৈতিক প্রচারণাকে এগিয়ে দিতে ব্যবহৃত হয়েছে। দুর্নীতি মামলার কাঁটায় বিদ্ধ নেতানিয়াহু এখনও যুদ্ধ ও জাতীয় নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন, যা একদিকে গণতন্ত্রকে দুর্বল করে, অন্যদিকে সমাজকে বিভক্ত করে। গাজায় আজ শিক্ষা পুনরুদ্ধারকে যখন জাতীয় পুনর্জাগরণ হিসেবে দেখানো হচ্ছে, ইসরায়েলে ঠিক সেই সময় ক্ষমতার কৌশল, বিচার ব্যাহত করা, রাজনৈতিক স্বার্থে আইন ব্যবস্থাকে অপব্যবহার, এসব বিষয় সামনে আসছে। দুই প্রান্তের দুটি ঘটনা যদি পাশাপাশি রাখা যায়, তাহলে একটি বৃহৎ আঞ্চলিক প্রশ্ন সবার সামনে আসে। একজন রাষ্ট্রনেতার ব্যক্তিগত দুর্নীতি ও ক্ষমতার লোভে একটি জাতির বিরুদ্ধে চালানো যুদ্ধ, গণহত্যা এবং বিধ্বংসী সামরিক অভিযানকে আরও দীর্ঘায়িত করে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকই মনে করেন নেতানিয়াহু নিজের রাজনীতিকে টিকে রাখার জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করেছেন, কারণ যুদ্ধ চললে বিচার প্রক্রিয়া ধীর হয়, জনতার দৃষ্টি বিভক্ত হয় এবং নিজের বিরুদ্ধে আন্দোলন দুর্বল হয়। এই বিশ্লেষণের পক্ষে অনেক তথ্যই পাওয়া যায়। 2023 সালে যখন ইসরায়েল তার প্রস্তাবিত বিচার বিভাগ সংস্কারের বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিল, তখনই গাজা যুদ্ধ শুরু হয় এবং সেই আন্দোলন হঠাৎ থেমে যায়। যুদ্ধ নেতানিয়াহুকে একটি রাজনৈতিক ঢাল দিয়েছে, এটি অস্বীকার করা কঠিন। গাজায় 70,000 মানুষ নিহত হয়েছেন, এর অধিকাংশ নারী ও শিশু। 1,70,000-এর বেশি মানুষ আহত, 8 লক্ষাধিক পরিবার গৃহহীন। পুরো অঞ্চলটি জনমানবহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু আন্তর্জাতিক আদালত, বিশ্ব গঠন, জাতিসংঘ সবাই প্রায় নিস্তব্ধ। এই সময় গাজায় বিশ্ববিদ্যালয় চালু হওয়া একটি গভীর প্রতীক। এটি দেখায় যুদ্ধের আগুন, ধ্বংস, গণহত্যা, দখল, অবরোধ কিছুই একটি জাতির মানসিক শক্তিকে ধ্বংস করতে পারেনি। একজন মেডিকেল শিক্ষার্থীর চোখের ভাষা যেখানে বলে, আমি গর্বিত, সেই দৃশ্য নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার ভিডিও বিবৃতির চেয়েও অনেক বেশি শক্তিশালী।
এখানে আরও একটি বড় প্রশ্ন উঠে আসে। যখন গাজায় মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের ভাঙা ভবনে ফেরার চেষ্টা করছে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী কি নৈতিকভাবে বৈধতা রাখেন জাতীয় স্বার্থ বলার? একটি রাষ্ট্র যদি গণহত্যার অভিযোগের মুখে থাকে, তখন তার নেতৃত্বের নৈতিক অবস্থানও প্রশ্নবিদ্ধ। নেতানিয়াহু যখন বলেন বিচারের সময়সূচি সপ্তাহে 3 দিন সাক্ষ্য তার জন্য অসম্ভব, তখন গাজাবাসীর বাস্তবতার সঙ্গে এই অভিযোগের তুলনা করা যায়। গাজায় একজন শিক্ষার্থী দিনে 3 বার বাড়ি বদলায়, ঘন্টার পর ঘন্টা খাবার পায় না, বিদ্যুৎ নেই, আশ্রয় নেই, তারপরে সে অনলাইনে ক্লাস করে। আর একজন প্রধানমন্ত্রী যার হাতে ক্ষমতা, সামরিক বাহিনী, রাষ্ট্রীয় সম্পদ, 3 সপ্তাহে 3 দিন আদালতে যেতে পারবেন না। এই যুক্তি অত্যন্ত করুণ এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য। এখানে বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতাও সামনে আসে। মধ্যপ্রাচ্যে বর্তমানে ক্ষমতা পুনর্গঠনের নাটকীয় অবস্থা চলছে। ইরান ইসরায়েল উত্তেজনা, আরব বিশ্বের অভ্যন্তরীণ টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতি, রাশিয়া চীনের ভূরাজনৈতিক অবস্থান, সব মিলিয়ে এক অনির্দিষ্ট সময়। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু নিজেকে রক্ষা করতে চাইছেন, কারণ তিনি জানেন ক্ষমতা যদি হাতছাড়া হয়, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে এবং তিনি ক্রিমিনাল দণ্ডের মুখোমুখি হতে পারেন। অন্যদিকে গাজার মানুষ জানে তাদের শিক্ষা, তাদের সন্তান, তাদের ভবিষ্যৎ যদি তারা নিজেই রক্ষা না করে, তাহলে কেউ এসে রক্ষা করবে না। এই দুই বিপরীত রাজনৈতিক মনোভাব আজকের মধ্যপ্রাচ্যকে চিহ্নিত করছে। ইসরায়েলের ভেতরে নেতানিয়াহুর রাজনৈতিকভাবে দুর্বল অবস্থায় আছেন, কিন্তু যুদ্ধ তাকে সময় দিয়েছে। যুদ্ধের সমাপ্তি মানে নতুন নির্বাচন, নতুন আলোচনা, নতুন বিচার। এসবই তার জন্য ঝুঁকিপূর্ণ। এই কারণে বিশ্লেষকরা বলেন নেতানিয়াহু যুদ্ধনীতি অনেকাংশেই রাজনৈতিক ক্যালকুলেশন। তিনি জানেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, এসব যদি আন্তর্জাতিক আদালতে ওঠে, তিনি কেবল অভ্যন্তরীণ বিচার নয়, আন্তর্জাতিক বিচার ঝুঁকিতেও পড়বেন। গাজায় বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হওয়া তাই কেবল মানবিক ঘটনা নয়, বরং যুদ্ধের রাজনৈতিক ফলাফলকেও প্রভাবিত করে। কারণ শিক্ষা ফিরে আসা মানে স্বাভাবিকতা ফিরে আসা, আর স্বাভাবিকতা ফিরলে নেতানিয়াহুর রাজনৈতিক সুবিধা কমতে থাকবে। সবশেষে বলা যায়, গাজায় বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হওয়া এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুর্নীতি মামলায় ক্ষমা চাওয়া, এই দুটি ঘটনাই একই ভূরাজনৈতিক সময়ের দুইটি প্রতীকী ছবি। একটি ছবি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো মানুষের, আর অন্যটি ক্ষমতা বাঁচতে আইনের হাত থেকে পালাতে চাওয়া একজন নেতার। গাজার শিক্ষার্থীদের হাসি, ক্ষত বিক্ষত ভবনের ভেতরের ক্লাস নিতে পারার গর্ব, এগুলো প্রমাণ করে মানবিক শক্তি কখনো যুদ্ধকে পরাজিত করে। অন্যদিকে নেতানিয়াহুর ক্ষমা আবেদন প্রমাণ করে ক্ষমতা, দুর্নীতি ও রাজনৈতিক স্বার্থ কখনোই শুদ্ধতার প্রতীক হতে পারে না। আজ গাজা তার ভবিষ্যতের জন্য যে লড়াই করছে, তা কেবল তাদের নিজেদের নয়, বরং পুরো মানব সভ্যতার কাছে শেখার মতো এক অধ্যায়। শিক্ষা, জীবন, মানবতা এসবই যুদ্ধের চেয়ে শক্তিশালী। আর নেতানিয়াহুর মামলার রাজনৈতিক নাটক শিক্ষা ব্যবস্থা, মানবাধিকার ও ন্যায় বিচারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কারণ এক দেশের দুর্নীতিপরায়ণ রাজনীতির সিদ্ধান্তই অন্য এক জাতির ধ্বংস ডেকে আনে। তাই গাজার এই শিক্ষা পুনর্জাগরণ এবং ইসরায়েলের ভেতরের রাজনৈতিক সংকট দুটি একই অঞ্চলের দুই চরম বাস্তবতা, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নতুনভাবে নির্ধারণ করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।